শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল, তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন? না দেখুন, এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না। তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ, যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে 5ই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙাটা এক পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন, কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া, ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক, যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না, তখন মানুষের এই ক্ষোভের উদ্গরণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে, আমি ধরে নিচ্ছি 1 মাস পর কোনো বক্তব্য দিলেনও না, কিন্তু আজকে থেকে 2-3-4 মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি, দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না, আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য। তো এই জায়গাটা শুধুমাত্র শেখ হাসিনা দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন। এটা আওয়ামী লীগ না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন, আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে। আওয়ামী লীগের সবাই, আমরা যে স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল, হত্যাযজ্ঞের সাথে, খুনের সাথে, ফ্যাসিজমের সাথে, স্বৈরাচারের সাথে, এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপাসনালয় হিসেবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে, মানুষের ক্ষোভ ওই জায়গায়। বাংলাদেশে আমি ধরে নিচ্ছি 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি, ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি, কিন্তু এই ধানমন্ডি 32 ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপাসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে, মানুষের ক্ষোভটা ওই জায়গায়। এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয়, বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নের রাজনীতিটা করেছে। ওকে, জনাব সাজ্জাদ আলম, আপনি যে বিচার না হওয়ার কথা, যারা এর জন্য দায়ী সেটা না হওয়ার কথা, সেটা আপনি বলেন। আমি মনে করি বাংলাদেশে জুলাই আগস্টে বা তার আগে যতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যতগুলি রকম পুলিশ গুলি চালিয়েছে, নিবর্তনমূলক যত রকম কাজ করেছে, সেটা সরকার প্রধান, সেটা এককভাবে তাকে দায়ী করা উচিত, অন্তত প্রথম জায়গায় তাকে রাখা উচিত। এখন আমরা তার বিচার না হওয়ার জন্য, তিনি যে এখন ইন্ডিয়ায় বসে আছেন এর জন্য আসলে স্পেসিফিকলি, এবং তার দলের লোকজনরা, আমরা প্রথমে শুনেছিলাম এতজন আছেন ক্যান্টনমেন্টে, পরে শুনলাম এই কয়জন আছেন, সেই কয়জন চলে গেছেন। আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না, যে কেন মানে ওরা চলে গেল, কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না, কেন এটার মধ্যে এটা কি করা হলো? এটা কি আপনারা এটা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন? আপনারা কি মনে করতেছেন যে না, এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না? আমি আসছি আপনার কাছে জনাব সাজ্জাদ আলম, আমি একটু জনাব রনির কাছে একটু চট করে একটা জিনিস একটু জেনে আসি। জনাব রনি, আপনি 71-এর চেতনা নিয়েও কথা বলতে চান না? 71-এর চেতনাকেও আপনি আওয়ামী লীগের সম্পত্তি মনে করেন কিনা? 71-এর চেতনা আওয়ামী লীগের সম্পত্তি মনে করি না। 71-এর ঘটনাটা কি ঘটছে? 71-এর ঘটনাটা ঘটতে হইলো, হ্যাঁ, 71-এ আপনার একটা জনযুদ্ধ ছিল। সেই জনযুদ্ধকে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা বয়ান কইরা কইরা এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে। এটা ন্যারেশন লিটারেচারের মধ্য দিয়ে বয়ান করেছে। সেটা সেই ঘটনা 24-এর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, সেইটা আলোচনায় পরে আসবো। দেখেন, আপনার ম্যাকিয়াভেলির আলোচনা থেকে যদি আমি বলি, সেটা হলো ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট। এখন আমাদের এখানে কিছু জিনিস, কিছু লোকজন বলে কি 24-71 মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়। 71 বাংলাদেশের জনগণের জন্য, মানুষের জীবনের সবচেয়ে, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। আমরা একটা রাষ্ট্র, একটা ভৌগোলিক পরিচয় পাইছি। এইটার সমকক্ষ ইভেন্ট অন্য কিছু হইতেই পারে না। কিন্তু 24-এ আপনার ঘটনাটা কি ঘটছে? 71-এ আপনি পাইছেন দেশের স্বাধীনতা, আপনি পাকিস্তানের শোষণ নিপীড়নের বিরুদ্ধে দিয়ে, জনযুদ্ধের মধ্য দিয়ে, সমস্ত শ্রেণী পেশার মানুষের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আপনি স্বাধীনতা অর্জন করছেন। হ্যাঁ, সেক্ষেত্রে লিডিং দল আওয়ামী লীগ ছিল 71-এর আগে, কিন্তু 71-এর যুদ্ধটা সংগঠিত করা, কৃষক যে অস্ত্র নিয়ে যুদ্ধ করলো, এটা কেন করলো? কারণ হলো সর্বদলীয় সংগ্রাম পরিষদের, এই যে শহীদ আসাদদের কথা বলি, হ্যাঁ, আসাদরা কারা? এরা কিন্তু ওই ভাসানীর নেতৃত্বে কৃষক সমিতি গড়ে তোলা, কৃষকদের মধ্যে এমন ভাবে চৈতন্যটা আপনার সেই 65 সালের পর থেকে এমন ভাবে আপনার মানে ফিল্ড ওয়ার্ক গুলো করা হয়েছে, মাঠে মাঠে করা হয়েছে, যাতে করে এই কৃষক, যাকে আপনার অবলা মনে করা হয়, তারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে রাজি ছিল। হ্যাঁ, সিম্বল আকারে তখন আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আকারে দায়িত্ব পালন করে, তাদের নেতৃত্বে
হ্যাঁ যুদ্ধ হয়েছে, কিন্তু মাঠে যুদ্ধ সংগঠিত করে আপনি যদি একটা গবেষণা করেন যে আওয়ামী লীগের বড় বড় নেতা আর মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা, দেখবেন যে আওয়ামী লীগ লজ্জা পেয়ে যাবে। এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী দলটি, হ্যাঁ, এরা তো যুদ্ধ করছে কোথায়? বড় অংশ তো কলকাতায় আশ্রয় ছিল। হ্যাঁ, তাহলে এই জনযুদ্ধটা পরবর্তী সময় এখানকার এই আপনার এক ধরনের বুদ্ধিজীবী, হ্যাঁ, যারা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের বয়ানের গোলাম, তারা এটাকে ন্যারেশন করে করে এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে। শাহবাগের মধ্য দিয়ে এটার একটা সামাজিক ফ্যাসিবাদের চূড়ান্ত আমরা দেখছি। এইবার আসেন 24-এ ঘটনাটা কি করছে। 24-এ আপনি 71-এ আপনি দেশ পাইলেন, কিন্তু এ দেশের মানুষ নাগরিক হয়ে উঠলো না, সম্প্রদায়, হয় আওয়ামী লীগ, হয় বিএনপি, হয় জামাত, হয় পাহাড়ি, হয় বাঙালি হয়ে রইল। এইটার মধ্য দিয়ে নাগরিক আকারে বিকাশ হলো না। 24-এ আপনাকে করলো কি? আপনাকে রাজনৈতিকভাবে স্বাধীন করার একটা সুযোগ করে দিল। এই জন্য আমি বলি আমাদের দুইটা স্বাধীনতা যুদ্ধ, একটা হলো দেশের স্বাধীনতা 71, আর 24 হলো আপনার রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার অর্জনের স্বাধীনতা। জনাব রনি, আমি দুইটা জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল, কিন্তু শহীদের মধ্যে আওয়ামী লীগকে বেশি লোক পাওয়া যাবে না, 71 নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে। এটা তো কে আর অস্বীকার করবে, 71 নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে। কিন্তু আর কোন দলরে তো 71 নিয়ে ব্যবসা করাটা নিষেধ ছিল না। তারা 71-এর কেন ব্যবসা করবে? তারা তো 71-এর এন্টিথিসিস দাঁড় করাইছে, আমরা যা দেখছি পুরো। আপনি দেখেন জামাতে ইসলামী বলি, বিএনপি বলি, আপনি তো এন্টিথিসিস দাঁড় করাইছেন। আর 24-এ প্রশ্ন বলি, আচ্ছা, জি আপনি একটু বলেন। 71-এর ন্যারেশনে আওয়ামী লীগ 71 ন্যারেশনটা ডিস্টর্ট করছে, জনযুদ্ধটাকে আওয়ামী যুদ্ধে পরিণত করছে। তার মানে কি জামাত রাইট ছিল? নো। তার মানে কি জাতির পিতা মেজর ডালিম? নো। আপনার 71, আপনি যেটা বলছেন, শুনেন, জামাত ইসলামের প্রবলেমটা হলো জামাত হিস্ট্রিক্যালি, আপনার একটা মজার কথা আছে, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। আপনি জামাত ইতিহাসের একটা রং সাইডে ছিল 71-এ, হ্যাঁ, এবং এখন সে যদি মনে করে তাহলে 24টা জামাতের অভ্যুত্থান, এই রং সাইড থেকে রাজনীতি করা যায়, কিভাবে করা যায়? তাইলে আপনার ইতিহাসটা চেঞ্জ করে ফেলতে হবে। এই 24-এর অভ্যুত্থানটা যদি ধরেন জামাতের অভ্যুত্থান হইতো, হ্যাঁ, তাহলে জামাতের পলিটিক্যাল স্টেক দাঁড়াই যেত, আমরা কেউ ঠেকাইতে পারতাম না। কিন্তু এটা তো ভাই 24টা জামাতের অভ্যুত্থান না, এটা তো ভাই বিএনপির অভ্যুত্থান না, এইটা ছাত্র জনতার অভ্যুত্থান। এইটার সাবজেক্টিভিটি হলো প্লুরাল। এখানে দল মত নির্বিশেষে মানুষ এসে অভ্যুত্থান করছে, এবং এটার স্পিরিটটা ছিল কি? এইটার স্পিরিটটা ছিল ইনসাফ, নৈতিকতা। আর বাংলাদেশ দেখেন 15 বছরে বাংলাদেশের মানুষের মোরালিটি ধ্বংস হয়ে গেছিল। বিএনপি জামাত হিসাবে পিটায় আমারা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছিল। আচ্ছা, জামাত মারতেছে, আমারা তো মারতেছে না। ছাত্র দলের লোকজনের গুম করে নাই, গুলি করে মারে নাই, তখন তো মধ্যবিত্ত নামে নাই। কিন্তু যেই তার ছেলেকে মারছে, আরে এ তো খারাপ আওয়ামী লীগ, হ্যাঁ, তার মানে মিডল ক্লাস একটা প্রতারণা করছে। এবং এই প্রতারণা কেন করছে? মিডল ক্লাস প্রতারণা করছে, মুক্তিযুদ্ধের বাঙালি জাতীয়তাবাদের এমন একটা বয়ান তাদেরকে খাওয়ানো হয়েছে যে তোরে জুতার বাড়ি দিব 3 বেলা, কিন্তু উন্নয়নের গল্প শোনাবো, সুখে থাকবে, অসুবিধা নাই, হ্যাঁ, উন্নয়নই বড়, টাকা পয়সা বড়। লোভকে জাতীয় সংস্কৃতি হিসাবে চালু করে আওয়ামী লীগ এগুলি করছে। হ্যাঁ, এখানে সেই জায়গা থেকে আপনি ধরেন এই যে 71 পূজা, যেটা, এটা ডেফিনেটলি আমাদের নকশাত করতে হবে। এবং 24 হলো কি? 24 হলো আমাদের গোটা জনগোষ্ঠীর ইতিহাসের প্রকল্পকে রেস্কিউ করার আন্দোলন। রেস্কিউ করতে হবে। শোনেন, ইতিহাসে অকাট্য বলে কিছু নাই ভাই। না, সেটা ঠিকই আছে। আমি সকল ধরনের পূজা পার্বণের বিপক্ষে, কিন্তু সেটা ঠিকই আছে, সেটা আপনার বক্তব্য। শুধু হিন্দুরা করবে পূজা পার্বণ, সেটা একমাত্র আমি ধর্মীয় জায়গা থেকে বলতেছি না। আমি সকল ধরনের পূজা পার্বণ, সিম্বলিজম, সকল কিছুর এগুলির বিপক্ষে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি 71টারে পরে এসে যখন 24-এ আসলেন, জনাব রনি, আপনি যে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য 24-এর এই আন্দোলনটা হয়েছে, এইটা কি আপনি হাইন্ডসাইট বলতেছেন, মানে আগস্ট পার হয়ে আইসা সেপ্টেম্বরে বলতেছেন, নাকি জুলাই আগস্টও আপনি এটা বুঝতেছিলেন? কারণ হচ্ছে আমরা আসলে শাহবাগের সময় বুঝতেছি। শাহবাগের সময় বুঝছেন 2013 সালে। 2013 সালে শাহবাগের পার্সোনালি আমার পজিশন একটু চেঞ্জ হয় নাই। আমি 13 সালে যা বলছি শাহবাগের সময় এখনো তাই বলতেছি। না, মানলাম, কিন্তু 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনটা কি আসলে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয়েছিল কিনা? রাইট। জুলাইয়ের কোনো রাজনৈতিক কর্তাসত্তা নাই। জুলাইয়ে যেটা হয়েছে, জুলাইয়ের কোনো রাজনীতি নেই, জুলাইয়ের আছে স্পিরিট। রাইট। এবং সেই স্পিরিটটাকে রাজনীতিতে রূপান্তর করা হলে এখন আমাদের দায়িত্ব। দেখেন, একটা পপুলার, দেখেন, যে ছেলেটা ব্রাকের ছেলেটা দাঁড়াইছে, ও তো বিসিএস এর পরীক্ষা দিবে না। যে ছেলেটা রেসিডেন্সিয়ালের আইসা, ব্র্যাকেট ছেলে বিসিএস পরীক্ষা কেন দিবে না? ওর দরকার নাই ভাই, ও বাইরে পড়বে হয়তো, বা ধরেন
আপনার বাংলাদেশের সবার গত তো অনেকগুলি বিসিএস এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা অংশগ্রহণ করছে, বেশ সবাই ভালো তো করছে। যায় না, সবাই যায় না, মানে আমি বলছি বড় অংশই যায় না, ডেফিনেটলি যায়। কিন্তু আমি বলতেছি যে স্কুলের ছেলেটা নামছে, ওর কি চাকরি মাথায় আছে? আমি বলতেছি না, বাংলাদেশে যে সেটা নাই। ধরেন, আমার কথাটা পয়েন্টটা হলো এটা, বাংলাদেশে যে 20 লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনা মেয়েরে ছেলেরে ডাক্তার বানানো একটা গর্বের ব্যাপার, ঘুষ খায়া প্রচন্ড ভাবে, হ্যাঁ, লুটপাট কইরা টাকা পয়সা বানানো একটা সফলতার ব্যাপার, এই সংস্কৃতি তো চালু করছিল আওয়ামী লীগ। সেই জায়গা থেকে যে মানে ছেলেগুলো এই নামছিল, সংস্কৃতি, হ্যাঁ এই সংস্কৃতি 2009 সাল থেকে চালু হয়েছে। হ্যাঁ চালু হয়েছে, তো তার ফলে আমরা গোটা সমাজের ব্যাপারে, ইয়াং প্রজন্মের ব্যাপারে তো আমরা আশাহত হয়ে গেছিলাম। আই হেড পলিটিক্স জেনারেশন গ্রো হয়েছিল। সেই জেনারেশন যখন এইভাবে রাস্তায় নেমে আসলো, এটার স্পিডটা তো বুঝতে হবে। এই জন্য আমি বলি এইটার স্পিরিটটা কি পলিটিক্স ছিল? এটার স্পিরিটটা না, কি পলিটিক্স? পলিটিক্স ছিল না, এটা পলিটিক্স পরে আসে। প্রথমত এটা মোরাল স্পিড থেকে দাঁড়াইছে। সে দেখছে যে না, আমার আবু সাইদকে এইভাবে গুলি করে মারতেছে, এটা হইতে পারে না, ওকে, ছাত্রকে গুলি করে মারতেছে, এটা হইতে পারে না। এই যে মোরাল, আগে তো এটা হয় নাই, যখন বিএনপি জামাত মারছে তখন কিন্তু তার মধ্যে মোরাল কলটা হয় নাই। ওকে। ফলে এই যে নৈতিক জাগরণটা হইলো, এটা স্পিড জুলাইয়ের, এই জাগরণটাকে আপনি এবার পলিটিক্যালি ট্রান্সলেট করেন, ট্রান্সিডেন্টাল করেন, আচ্ছা, বিস্তৃত করেন, ঠিক আছে। রাজনীতি দাঁড়ায় যাবে। আমার এবং কাছে সেই রাজনীতি বাংলাদেশে এক্সিস্টেন্সিয়াল যে পলিটিক্যাল পার্টি, বিএনপি, জামাত এবং অন্যান্য যারা, ইভেন বৈষম্য বিরোধী যারা, প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। ওকে, ওকে। আপনি জুলাই স্পিরিটটার যে অনুবাদের কথা, আমরা একটু কথা আগাই নেই, আমি প্রশ্নটা করে রাখি। জুলাই স্পিরিটটার যে আপনি এটা দেখতে পান, সেইটা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এইটার মানে অনুবাদ আপনি দেখেন কিনা, সেইটা আমরা পরে আসবো। আমরা একটু জনাব সার্জিস আলমকে শুনে আসি। জনাব সার্জিস আলম, আপনার কাছে আসার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে শেখ হাসিনা বক্তব্য পচা ঠেকাতে সব গণমাধ্যমকে হুঁশিয়ার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 68% দর্শক মনে করছেন যে তাদের অবস্থান সঠিক, শতকরা 32% মনে করছেন যে অবস্থান সঠিক নয়। 66,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। জনাব সার্জিস, আমি বিরতির আগে আপনার কাছে ছিলাম, আপনার কাছে আবার ফিরে আসছি। বিরতি না, মানে জনাব রেজাল করিম রনির সাথে কথা বলার আগে। জনাব সার্জিস আলম, আপনি আপনার জায়গা থেকে ভাই একটা জিনিস একটু জাস্ট ক্লিয়ার করেন, ওই যে ছাড় দেওয়ার কথাটা বলেছিলেন, এটা কাদেরকে ইন্ডিকেট করে? অর্থাৎ এটা কি সেনাবাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার? না না, আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয় সেনাবাহিনীতে, ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন। তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যাও বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে, কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই। আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে। আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো, এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে, এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা? আপনারা যে বিচারের কথা বলছেন, দেখেন দুইটা বড় বিষয় সার্জিস। একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায়, অত্যাচার, হত্যা, গুম, খুন, 15 বছরের গণতন্ত্রহীনতা, সব প্রতিষ্ঠান ধ্বংস করা, এগুলির জন্য যে শাস্তির দাবি, সেই শাস্তি যে না হওয়া, সেই বিচার কাজ যে শুরু না হওয়া, সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন? এখন তো আপনারা ক্ষমতায়, আপনাদের পছন্দের সরকার ক্ষমতায়, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য, তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের, আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি, সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন? আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না। কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন, যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না, শহীদদের বা আহতদের পাচ্ছে না, তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে, নিজেরা ছাড়া? দেখুন, এই জায়গায় হচ্ছে না, যেখানে আমার নিজের দায় আছে, আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয়, বিভিন্ন দলের মতের, বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন দেওয়া হয়, সবাই সবার জায়গা থেকে এই যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে, সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় স্ব কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয়। কিন্তু আমার জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে। তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো, না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে, একটা সুযোগ দিয়ে দেখি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায়
আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা করাপ্টেড চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে, এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন, কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না। বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে 2-3 মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল যে তাদের জনাব সার্জিস এতদিনের একটা কথা বলি, অপকর্ম। জনাব সার্জিস একটা কথা বলি, আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি, যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনূস সহ, আপনারা সহ,